জয় শ্রীরাম। আমাদের এই রাজ্যের তরুণ উদীয়মান নেতা, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সহ সভাপতি, লড়াকু সাংসদ, যিনি কোনো ভোটে হারেননি, ভাইপো শুনতে পাচ্ছেন? 2019-এ বলেছিলেন না সৌমিত্র খান, জেতা তো দূরের কথা, একটা বুথে জিতলে আমি রাজনীতি ছেড়ে দেব। সৌমিত্র খানকে ঢুকতে দেননি। বিষ্ণুপুর, কোতলপুর, ইদাস, সোনামুখী এই বিধানসভাগুলোতে ঢুকতে দেননি কেস করে। শুধু খণ্ড ঘোষে সৌমিত্র প্রচার করেছিল। তারপরেও রেকর্ড ভোটে সৌমিত্র খাঁকে আপনারা জিতিয়েছিলেন। ভাইপো কিন্তু রাজনীতি ছাড়েনি, ছাড়াতে হবে না, ওটাকে জেলে পড়ব। গোটা রাজ্যটাকে তছনছ করে দিয়েছে। মুখের ভাষা দেখুন, সব জায়গায় সব কি ভাষায় কোন লোক ওর বক্তব্য শোনে না। আরামবাগে বলছে আমি রেশন দিই। আপনি রেশন দেন না, আপনি বস্তার উপরে হাঁড়ি চিহ্ন লাগান। ওটা প্রধানমন্ত্রী দেয়, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। বলে আমি কন্যাশ্রী দিই, ওটা ভারত সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তরের টাকা। চোর তৃণমূলকে হারাবেন তো, হারাবেন তো। তৃণমূল মানে চোর ধরো, সাফ করে দেন। 26-এ ভোট হবে না, 24-এ বিধানসভার ভোট হবে। ওর পিসি আর ভাইপো এই দুজনকে কি করি আপনি শুধু দেখুন। সব বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী। আপনারা একদম মারপিটের মধ্যে গন্ডগোলে যাবেন না। এই মমতার চটি চাটা পুলিশকে কেস করতে দেবেন না, আমি আপনাদের বলছি। 23 তারিখ সন্ধ্যা 6টার পরে আমি পাত্রসায়ার, কোতলপুর, ইন্দাস, জয়পুরের ভোট করানোর দায়িত্ব নিচ্ছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকেও দর্শক দেখুন, শুভেন্দুর প্রোগ্রামকে ঘিরে জনস্রোত, ভিড় দেখুন। আর যেটা আজকে বললেন, অনেকদিন পরেই বললেন কথাটা, বিধানসভার ভোট 26-এ হবে না, 24-এই হবে। আজকে এই আত্মবিশ্বাস নতুন করে প্রকাশ করলেন বিষ্ণুপুরের পাত্রসায়রে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। অনেকগুলো কথাই বললেন, পিসি ভাইপোকে জেলে ঢোকানো এবং কিছু সাবধান বাণীও দিয়েছেন, গন্ডগোলে যাবেন না, এই রাজ্যের পুলিশকে কেস করতে দেবেন না। মানে একটা কিছু পেলেই তো কেস ঠুকে দেয় না, দিয়ে জব্দ করার চেষ্টা করে না। এইসবের সুযোগ দেবেন না। আর বললেন যে আমি দায়িত্ব নিয়ে এগুলো করাবো। ওইসব তো বললেন এবং লোকজন তো দেখলেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে শুভেন্দুর গলাতে কিন্তু আরো একবার এই কথাটা এলো অনেকদিন পরে, যে 26 পর্যন্ত এই বিধানসভা গড়াবে না, 24-এই আবারও বিধানসভার নির্বাচন হবে। এখন এই কথাটা উনি কেন বললেন? এটাও কি ওই ভোকাল টনিক, নাকি কোথাও বিশ্বাস করেন যে হ্যাঁ বিধানসভা 26 পর্যন্ত গড়াবে না, তার আগেই পড়ে যাবে? কেন কথাটা বললেন? দর্শক, এটা হয়তো বলবেন যে শুভেন্দু অধিকারী এর আগেও তো অনেক সব ডেট দিয়েছেন, কিছুই তো হয়নি, সুতরাং এটাও হয়তো ওই ধরনের একটা কথা হয়তো মিলবে না। এটা বলতে পারেন, যেহেতু সত্যি আগের ওই ডেট মেলেনি বলতে
ডেট যদি ওখানে ফেল হয়ে যায় সুপ্রিম কোর্টে তো কি হবে? যে ভাবনা থেকে বলা তাতে কিন্তু মিলে যাওয়ার কথা ছিল। যদি ওখানে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ না থাকতো তাহলে অ্যারেস্টের ব্যাপারটা আসতো, অ্যারেস্ট হলেই সমস্যাটাই হয়ে যেত। বা ডিএ যারা মুভমেন্ট করছেন তাদের ডিএর রেজাল্ট এসে গেলে আর্থিকভাবে এমনিই ভেঙে পড়তো, বেসামাল হয়ে যেত সরকারটা, সেখান থেকেও ছেড়ে পালানোর মতো একটা অবস্থা হয়ে যেত, পতন হতে পারতো। তো এরকম কিছু ভাবনা থেকে বলা, কিন্তু সুপ্রিম কোর্টের কিছু কিছু বিষয় এমন রহস্যময় যে ওখান থেকে মানে ওখানকার অবস্থানটা না ঠিকঠাক হয় না, হিসেবটা মেলে না, ডেটটা মেলে না, তো সেই জন্য এনারও ডেট মেলে না। তো উনি মাঝখানে ওইসব দেখে শুনে ডেট দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, মানে একটু মানে চুপচাপ হয়ে গেছিলেন। যেমন এর আগে কদিন আগে একটা কথা বলেছিলেন, দুদিন আগেই বলেছিলেন যে আগামী সোমবার বোমা ফাটাবো। তো এটা কি ভাবনা থেকে বলা? এই ভাবনা থেকেই বলা যে সোমবারে একটা ডেট রয়েছে কলকাতা হাইকোর্টে, সেখানে চাকরির এই যে দুর্নীতি তার একটা অর্ডার হতে পারে ডিভিশন বেঞ্চের। তো সেই ভাবনা থেকে বলেছিলেন এবং এবার সেটা মিলে গেছে। মানে আদালতের সত্যি ওই দিন অর্ডার হয়ে গেছে এবং অর্ডারটা সরকার পক্ষের বিপরীতে গিয়েছিল। এখন সেটাকে নিয়ে আবার তৃণমূল কংগ্রেস বলছে তার মানে ওনারা সব জানতেন, বিজেপি অর্ডারটা লিখে দিয়েছে সেই জন্যই অর্ডার। কিন্তু এটা হচ্ছে কাকতালীয় ভাবে মিলে যাওয়া। মানে একটা ডেট আছে, কোনো একটা বিষয়ের ডেট থাকলে তো আগে থেকেই তো জানতে পারেন, অনেকেই তো জানতে পারেন। আমরাও যখন আমার কোনো ডেট থাকে আমরা জানতে পারি অমুক দিনের ডেট আছে এবং আশা থাকে যে ওই দিনে আমার ফেব্রুয়ারি অর্ডারটা হবে, তখন আমরাও খানিকটা আশা করি। তো উনিও সেই জায়গা থেকে বলেছিলেন, কিন্তু ওটাকে বিজেপির অর্ডার বলে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু মিলেছে। তো এখন আবার এই কথাটা উনি কেন বলছেন আজকের এইরকম একটা প্রোগ্রামে? অবশ্যই এখানে বেশ এনার্জি পাওয়ার মতোই একটা প্রোগ্রাম ছিল, প্রচুর লোকজনের জমায়েত আজকে হয়েছিল। যে এটাও শুনলেন যে ভাইপো বলেছিলেন যে এখানে জিতলে রাজনীতি ছেড়ে দেবো। তো উনি তো জিতেছিলেন, মানে সৌমিত্র খান, তারপরেও তো রাজনীতি করে যাচ্ছেন, ভাইপো ছাড়েননি। তো এসব ঠুকেছেন। তো যেটা বলছিলাম যে উনি কেন আবার হঠাৎ করে এই কথাটা বলছেন যে 24 বিধানসভার ভোট হবে। আসলে দর্শক, এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে এই কথাটা এতটা জোর দিয়ে কেন এই সময়ে বললেন? এই সময়ে বললেন আমার ধারণা শুভেন্দু অধিকারী কোথাও বুঝতে পেরেছেন যে তিনটে দফার ভোট হয়ে গেল আমাদের বাংলাতে, উত্তরবঙ্গে ভোট কিন্তু খুব দারুণ হয়েছে। মানুষ ভোট দিতে পারছেন এবং এই তিনটি দফাতেই তৃণমূল কংগ্রেসের বিপক্ষে হাওয়া গেছে। মানে এই তিনটে যে 10টা কেন্দ্রে যে ভোট হয়েছে, তৃণমূল কংগ্রেস এর মধ্যে খুব মিনিমাম, মানে পাবে কিনা হয়তো পেতে পারে, মানে খুব মিনিমাম একটা সংখ্যা, এমনটাই কিন্তু পলিটিক্যাল এক্সপার্টরা বলছেন। এই যে 10টা আসনে যে ভোট হয়েছে, তো তাতে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খুব খারাপ হবে। আমি সংখ্যাটা এখনই বলছি না, কিন্তু এরকম চর্চাতে আসছে। তো সেটা নিশ্চয়ই ওনারাও বুঝতে পারছেন যে বিজেপির ফেভারে ভোট হচ্ছে, এবার মানুষ ভোট দিচ্ছেন এবং তৃণমূল কংগ্রেস যেভাবে ভোটটা করাতো এর আগে, এবার কিন্তু সেভাবে করছে না বা করাতে পারছে না। আর আমি একটা কথা বলেও আসছি এবং সেটা আরো বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের নিচে যারা কাজ করেন তারা কিন্তু এবার অনেকটাই সতর্ক হয়ে গেছেন যে চাচা আপন প্রাণ বাঁচা। যদি গন্ডগোল করতে গিয়ে কিছু একটা মার্ডার টার্ডার হয়ে যায়, লাশ টাশ পড়ে যায়, পুলিশের হাতে তদন্ত থাকবে না। ঠিক পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে আর সিবিআই এনকোয়ারির অর্ডার হয়ে যাবে, ব্যাস লাইন ধরে জেল, ঘর ছাড়া হয়ে থাকা, তারপর জেলবন্দি, তখন দিদিকে খুঁজে পাবো না। সুতরাং বাবা, ওই দিদি বুঝবেন, ওনার যন্ত্রণা উনি বুঝবেন, আর যিনি এমপি হবেন তিনি হবেন। তো আমরা কাবাব মে হাড্ডি মানে হয়ে এই জোর করে এইসবের মধ্যে ঢুকে গিয়ে তারপরে আমরা নিজেরা ফেসে যাব, পরিবারটা রাস্তায় বসে যাবে, এ আর হবে না। সেই জন্য এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা ওই ধরনের কাজকর্ম করে থাকেন, এবার তারাও কিন্তু সাবধান হয়ে গেছেন। এবং সেই জন্য দেখবেন মালদা মুর্শিদাবাদে ভোট হয়েছে গতকালকে, সেবার তো কোনো গন্ডগোল নেই। এবং আমি তো কালকে এটা নিয়ে একটা খবর করেছি এবং আমি দেখছিলাম আমার কমেন্টে অনেকে কমেন্ট করেছেন যারা ভোট কর্মী হিসেবে ভোট নিতে গিয়েছিলেন, আমি সেগুলো দেখছিলাম, পড়ছিলাম। তারা অনেকেই বলছেন যে এবার একটা অন্য রকমের ভোট দেখলাম, মানে ভোট কর্মী হিসেবে কোনো গন্ডগোল নেই, কিছু নেই, এজেন্ট গুলো পাশাপাশি বসে তারা দিব্যি রয়েছেন, গল্প করছেন, কোনো একে অপরের বিরুদ্ধে রেষারেষি নেই, ছাপ্পা রেগিং দেওয়ার কোনো তাগিদ নেই। হয়তো কিছু কিছু ঘটনা হয়তো ঘটবে, সেটা কথা নয়, কিন্তু ওভারঅল বাংলার ভোট বলতে যেটুকু বুঝি
যে ভোটের দিনে সকাল হলেই টিভি চ্যানেলে এসে যাবে, ছাপ্পা ভোট দিচ্ছেন, মায়ের ভোট ছেলে দিচ্ছেন, বা অমুক ভোট অন্য লোকের ভোট দিয়ে দিচ্ছেন, এই যে ভিজুয়াল সামনে আসতো, এবার দেখেছেন সেরকম ভিজুয়াল সামনে আসতে? বা তাড়া করা এজেন্ট কটা দেখেছেন? এত তো মিডিয়া চলছে, এত সোশ্যাল মিডিয়া চলতে কটা দেখেছেন? তো এবার কিন্তু ভোট একটা দারুণ ভোট হচ্ছে। আমি জানি না কি হবে শেষমেশ রেজাল্টটা, কারণ কাউন্টিং একটা বড় ফ্যাক্টর। কিন্তু ভোট কিন্তু মানুষ দিচ্ছেন, বুথমুখী হচ্ছেন। ছাপ্পা রেগিং এর এবার কিন্তু সেরকম দাপট নেই, আর সবাই সংযত। আমার মনে হয় শুভেন্দু অধিকারীরাও তারা নিশ্চয়ই বুঝতে পারতেন, তারা আমাদের থেকে আরো বেশি বুঝবেন, তাদের একটা গ্রাউন্ড নেটওয়ার্ক রয়েছে। তো তারা নিশ্চয়ই হয়তো বুঝতে পারছেন যে হাওয়া কিন্তু বেশ আমাদের দিকেই। উত্তরবঙ্গের ভোট কমপ্লিট, ভোট হাওয়া আমাদের দিকেই, এবার দক্ষিণবঙ্গের ভোট। তো এখানে যদি একটা বড় সংখ্যার সিট বের করে আনা যায়, মানে তৃণমূল কংগ্রেসকে টোটালি যদি 22 থেকে নামানো যায় একটা হলেও, তাহলেই কিন্তু পরদিন থেকে বা সেই দিনের রেজাল্টের পর থেকেই তৃণমূল কিন্তু টলমলো করবে। ফলে যাদের উপরে ভর করে তৃণমূল কংগ্রেসের ওই দুই নেতা পিসি ভাইপো এগোচ্ছেন, তারাও কিন্তু সাইডে কেটে পড়বেন। ওনাদের উপরে ভর করে বসে রয়েছেন, তো যারা নিচে আছেন তারা টুক করে সরে পড়বেন। আর বুঝুন, পিলার সরে গেলে কি হয়? ধপাস, এপাং ওপাং ঝপাং। তো আমার মনে হয় ওটা একটা ভাবনা শুভেন্দু অধিকারীদের মধ্যে কাজ করছে, যে রেজাল্ট যেদিকে এগোচ্ছে, কেন্দ্রে তো মোদী সরকার ফিরছে ঠিক আছে, কিন্তু বাংলাতে মাঝখানটায় যেটা ভেবেছিলাম যে ভাইপোকে গ্রেপ্তার করা হয়নি বলে হয়তো বাংলার মানুষ সেটিং ফিটিং এটাকে মাথায় রেখে হয়তো বিজেপিকে ভোট দেবেন না, কিন্তু এখন কিন্তু সেটিং ফিটিং এর ব্যাপারটা উধাও হয়ে গেছে। এখন মানুষের একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এরা ক্ষমতাকে ইউজ করে নানানভাবে প্রভাব খাটাচ্ছে। তো এদেরকে আগে ক্ষমতাচ্যুত করতে হবে, এদের পাওয়ারটাকে কাট করতে হবে। হয়তো এজেন্সি এগোতে চাইছে, কিন্তু ওই সুপ্রিম কোর্ট অমক করে এমন একটা বাধা দিয়ে ফেলছে যে কোথাও একটা হয়ে উঠছে না। এদের পাওয়ারটাকে আগে কাটতে হবে। সেই জন্য মানুষ কিন্তু এখন একমুখী হয়ে গেছেন যে এদের বিরুদ্ধে ভোট দাও, একে হাঁটাও, আর সামনে যে রয়েছে তাকে নিয়ে এগো। এবার যারা একেবারেই বিজেপিকে পছন্দ করছেন না, তারাও কিন্তু এবার একটা খুব লক্ষণীয় ভাব দেখছি। দর্শক, আপনারা হয়তো বুঝতে পারবেন যারা মুর্শিদাবাদ মালদা এলাকার লোক। এবার কিন্তু মাঝখানে একটা গন্ডগোল হয়েছিল, মানে কংগ্রেস ইন্ডি জোট এই ব্যাপারটা হয়ে গিয়ে তৃণমূলের সঙ্গে একটা গন্ধ ব্যাপার হয়ে গেছিল। কিন্তু সেলিমের যে কেন্দ্র, বিশেষ করে যে খবরটা আমি পাচ্ছি, বাম কংগ্রেস কিন্তু ফের ভোট কিন্তু টানতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস থেকে। মানে তৃণমূল কংগ্রেসটাকে কেউ পছন্দ করছেন না, যতই দিদি চিৎকার করেন কেউ পছন্দ করছেন না যে একবারে। আর এই যে সুপ্রিম কোর্টে যে স্টে হয়েছে সেটাকে নিয়ে এমন করছে, কিন্তু বাচ্চা ছেলেরাও বুঝতে পারছেন যে ওটা স্টে মানে ওটা সাময়িক, কারণ এখন হিয়ারিং করার সময় নেই, সামনে গরমের ছুটি। ওটাকে নিয়ে এত জয় সত্যের জয় কি বলা হচ্ছে? একেবারে সে ঠাকুর ঘরেকে আমি তো কলা খাইনি যেন আগে থেকে এইভাবে নিজেরাই ধরা দিয়ে দিচ্ছেন, এত উৎফুল্ল প্রকাশ করে যে তার মানে ডাল বেগুচ কালা। এত লাফাচ্ছেন কেন? এত লাফানি দেখাচ্ছেন কেন? যারা কিছু করবেন তারা চুপচাপ থাকবেন। না আমি চোর নয়, যদি সারাক্ষণ বলে বেড়ান তার মানে সন্দেহ তৈরি হবে, নিশ্চয়ই চুরি করেছে। তো এইসব মানুষ আর ভালোভাবে নিচ্ছেন না। তো সেই জন্যে মানে সামনে বড় দল বিজেপি, তাকে মানুষজন ভোট দিচ্ছেন। আর যারা একেবারে বিজেপিকে পছন্দ কোনো কারণে করছেন না, একটা অংশ, তারাও তৃণমূলকে না দিয়ে বাম কংগ্রেসের দিকে ঝুঁকে যাচ্ছেন। ফলে তৃণমূলের হাল কিন্তু খুব খারাপ। এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা উস্কানোর চেষ্টা করছেন, সেন্ট্রাল বাহিনীকে ঘিরে ধরো, এই করো সেই করো, ঘোড়ার ডিম। কেউ পাত্তা দিচ্ছে না নিচু তলাতে। এতগুলো ভোট হয়ে গেল, সেন্ট্রাল ফোর্সের সঙ্গে কোনো গন্ডগোলই নেই। আর সেন্ট্রাল ফোর্স কিন্তু এবার খুব সতর্ক রয়েছে, আর না শীতলকুচির মতো ঘটনা না ঘটে। সব অ্যাক্টিভ, একে অপরের সঙ্গে নেটওয়ার্ক বজায় রেখে তারা কিন্তু চলছে। কোনো মানে লুজ স্পেস তারা দিতে চাইছে না, যাতে ওই রকম ঘটনা আর না ঘটে। তো এইসব দেখে শুনে আমার মনে হয় শুভেন্দু অধিকারী বুঝছেন দক্ষিণবঙ্গেও কিন্তু ভোটটা ভালো হবে, ছাড়ার কোনো জায়গা নেই। নিচুতলার কর্মীরা তৃণমূল কংগ্রেসের তারা বসে যাচ্ছেন, আর মানুষও সজাগ হচ্ছেন নিজের ভোটটা দেওয়ার। তো সেটা থেকে হয়তো ভাবছেন যে যদি সংখ্যাটা 22 থেকে নামিয়ে দেওয়া যায় তৃণমূল কংগ্রেসের, আর ওই আশপাশের লোকজনেরা কেউ থাকবেন না, পিসি ভাই অসহায় হয়ে পড়বেন, ধপাস। তো তখন তো ভোট তো করতেই হবে, 2024 বিধানসভার ভোট থাকবে না, তো সব সরে পড়বেন, কেটে পড়বেন।
আর সেই সঙ্গে আমার মনে হয় আরো একটা ভাবনা কাজ করছে, যতই পিসি ভাইপো চিৎকার করুন আমাদের জয় হয়েছে সুপ্রিম কোর্টে, আমার মনে হয় শুভেন্দু অধিকারী কোথাও ভাবছেন যে এই জুলাইয়ের যে হিয়ারিংটা হবে, যদি ওই তারিখ পে তারিখ করানোর চেষ্টা করেও যদি করতে না পারে আর কি শাসক, যদি সত্যিই 16 জুলাই হিয়ারিং হয় এবং তারপরে কন্টিনিউ হিয়ারিংটা হয়, যেহেতু এসএসসি বলে ফেলেছে 8,000 অযোগ্য, তার মানে 8,000কে বাদ দিতে হবে। এখন 8,000কে বাদ দেওয়ার পরে যে ঝামেলাটা হবে সেটা একটা বড় ঝামেলা, তার একটা বড় ঝক্কি কিন্তু আসবে এই পিসি ভাইপোর দিকে, কারণ তারা সব টাকা ফেরত চাইবেন না, কারণ টাকা ফেরত করতে হবে। মুচলেখা তো লিখতে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যে আমি অবৈধ ধরা পড়লে আমি টাকা ফেরত দেবো, মুচলেখাতে দিয়ে এখন যোগ করুন, এটা তো বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মানে টাকা ফেরত করতে হবে, এটা নিশ্চিত। তো যখনই 8,000 লোককে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে, তখনই কিন্তু তারা টাকা ফেরত চাইবে, মানে টাকা তাদেরকে ফেরত দিতে হবে, আর তারাও এবার টাকা ফেরত চাইবেন যাকে যা দিয়েছেন। আর তখন দেখবেন এই শুভেন্দু অধিকারীরাই হয়তো সাহায্য করবেন টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে। ফলে তখন কিন্তু একটা বিরাট পলিটিক্যাল টার্মাইল তৈরি হবে, বিরাট সমস্যায় পড়তে হবে। সেটা সামলানোও কিন্তু খুব কঠিন হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। যেমন এনারা হয়তো তারিখ পে তারিখ করে চেষ্টা করা হবে টাইমটা কেনার, কিন্তু শুভেন্দুরাও নিশ্চয়ই চেষ্টা করবেন, কারণ আফটার মানে কেন্দ্রীয় সরকার নতুন করে গঠন হয়ে গেলে কেন্দ্রে যারা রয়েছেন তারাও অনেকটা হাফ ছেড়ে বাঁচবেন। তাদের আর ওই আগামী 5 বছর এত দ্রুত তারা আর হয়তো সমীকরণ অত ভাবতে যাবেন না, কাকে কি চটাবো ফাটাবো, তারাও স্পেস দেবেন আমার ধারণা। যদি কেউ আপনারা বলেন যে এই সময় একটু দেখে শুনে চলছেন মোদি বা তার লোকেরা, তো ভোটের পরে আর তো সেরকম দরকার হবে না, তখন ওপেন স্পেস পাওয়া যাবে। তখন হয়তো শুভেন্দুরাও চেষ্টা করবেন যাতে তারিখ পে তারিখ না করে আর ওটাকে দেরি করা যায়। ফলে তখন কিন্তু একটা বেহাল অবস্থা হবে। আর সেই সঙ্গে যেহেতু হাইকোর্ট বলেছে যে মন্ত্রিসভা থেকে কি করে পাশ হয়েছে ওই প্রস্তাবটা, অতিরিক্ত পদ তৈরি করে তার তদন্ত করতে হবে, এখন সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দিয়েছে যে গ্রেফতার করা যাবে না, কিন্তু তদন্ত কন্টিনিউ। তো এটাও হবে। তো সেটাতে তো প্রথমেই তো নাম আসবে মুখ্যমন্ত্রীর, কারণ উনি ব্রাত্য বসু নিজে বলে রেখেছেন, আমি কালকে শুনিয়েছি আপনাদেরকে ভিডিওটা, নিজেই বলেছেন যে মুখ্যমন্ত্রী এটা করেছেন, তার মানবিক রূপ বলে তিনি বলার চেষ্টা করেছেন। সে মানবিক বলুন না দানবিক বলুন, কিন্তু এটা স্বীকার আছে ওখানে যে মুখ্যমন্ত্রী এই অতিরিক্ত পদটা তৈরি করতে বলেছেন বা তৈরি করেছেন। ফলে তিনি তো একেবারে এক নম্বরে অভিযুক্তের তালিকায়, মানে অভিযুক্তের তালিকায় 1 নম্বরে। ফলে তার তো জেল, তার তো হেফাজত হওয়ার কথা। আমার মনে হয় এইসব ভাবনাটা আমরা এইসব অঙ্ক দেখি এতটা কথা বলছেন শুভেন্দু অধিকারী, যে এখন তো সবে মে মাস চলছে, এরপরে ওই এসএসসির রায় আছে ইত্যাদি আছে, তার সঙ্গে যদি সত্যি রেজাল্টটা টলমল হয়ে যায় তৃণমূলের ক্ষেত্রে বা এসে নিচে, এমনিতে গড়গড় পড়ে যাবে দলটা, মানে সরকারটা। তো তাহলে ভোট তো এমনিতেই করাতে হবে 24-এ। আর এই সরকারের পতন না ওই বাজ পড়ার মতো পতন হবে, জানেন তো, আস্তে আস্তে পড়বে না, হঠাৎ বাজ পড়ার মতো পতন হয়ে যাবে রাতারাতি, এবং তারপরে খুঁজেই পাবেন না। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এই তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকবে না। মানুষ বলবেনই না আমি তৃণমূল কংগ্রেস করতাম। একটা সময় উনি বলেছেন না বুকে লিখে বেড়াতে হবে, আমি বিজেপি করি না, বিজেপির লোকেদেরকে লিখে বেড়াতে হবে না, তৃণমূল কংগ্রেসের লোকেরা লিখে বেড়াবেন বুকে, না দাদা আমি তৃণমূল করি, না দাদা আমি তৃণমূল করিনি, কারণ বললেই মুশকিল আছে। ওই পিসি ভাইপোর কোম্পানি পিসি ভাইপোর ঘরেই রয়ে যাবে, এর বাইরে আর কেউ এই দলটা দেখবেন করবেন না। মানে দলটা বাজার থেকে আউট হয়ে যাবে, এবং এটা হঠাৎ পতন হবে, হার্ট অ্যাটাকের মতো পতন হয়ে যাবে, আস্তে আস্তে পতনের করে বালাই নেই। কারণ এটা তো ফরম্যাটটা তো অন্য টাইপ, এটা তো দলের, এটার বামেরা দেখবেন চলে গেছে, এখন তাদের একটা সংগঠন সব রয়েছে, বা বিজেপি ধরুন অন্য জায়গাতে চলে গেছে, তাদের সংগঠন বজায় রয়েছে। এটা একটা কোম্পানি ফরম্যাটে চলে। এই পরিবার কেন্দ্রিক দলগুলো তো এইরকমই, একটা কোম্পানি ফরম্যাটে চলে। কোম্পানি লসে চলে গেল, উঠে গেল, তা সে ভোগে চলে গেল। তো সেই জন্যই অনেক ভাবনা ভেবেই হয়তো শুভেন্দু অধিকারী এতটা জোর দিচ্ছেন এবং কর্মীদের মনে সাহস দিচ্ছেন অবশ্যই, যে এই দক্ষিণবঙ্গের লড়াইটা দাঁতে দাঁত চেপে করুন। হয়তো লোকসভার ভোট, কিন্তু মাথায় রাখুন বিধানসভার ভোট সামনে। এখানে যদি একটা ক্যাঁক করে একটা ধাক্কা মারা যায় না কোমরটাতে, ব্যাস খুব দ্রুত বিধানসভার ভোট হবে, লোক বেরোবে না। দেখবেন আমি বলছি তো, যদি 22-এর নিচে তৃণমূল কংগ্রেসের সিট নেমে যায় এই লোকসভার ভোটে, আর কেন্দ্রে বিজেপি ফিরে আসে, রেজাল্টের পর থেকে তৃণমূল কংগ্রেসের নিচে যারা রয়েছেন কাজ করছেন, তারা বাড়ি থেকে বেরোবেন না। দেখবেন বলবেনই না আমরা তৃণমূল কংগ্রেস করি, ভয়েতে বলবেনই না। আর বেশি পাগামো করতে গেলে ওই যে সিবিআই, কলকাতা হাইকোর্টের নির্দেশে, তখন বুঝবেন ঠেলাটা। ফলে আমার মনে হয় এইসব জায়গা থেকেই এতটা আত্মবিশ্বাস হয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী, যে এত ভালো ভোট হচ্ছে ওখানে,
হয়েছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গেও বেশ দারুণ একটা জায়গায় চলে এসছে মানুষের মন মানসিকতা। তৃণমূল কংগ্রেস হয়তো অনেক চেষ্টা করছে সন্দেশখালীকে ভুয়ো প্রমাণ করার, এখনো শুনছি ভাইরাল ভিডিও নতুন করে সব আনা হচ্ছে, এটা ভুয়ো ওটা ভুয়ো, মোদী মিথ্যে কথা বলছেন, আমরা সব করছি। হ্যাঁ, এইসব করে অনেক চেষ্টা করা হচ্ছে, হাই রাজ্যপালের বিরুদ্ধে নানান সব এনে অনেক কথা চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওইসব কোনো খাচ্ছে না মানুষ। মানুষের এখন একটাই, এই চোর দুর্নীতিবাজদেরকে হটাও তা এখান থেকে, হটাও এদিকে। এই মানসিকতা মানুষের তৈরি হয়ে গেছে। পরে কি হবে দেখবো, হ্যাঁ বিজেপি খারাপ পরে বুঝবো, আগে একে আগে তাড়াই, তারপরে বুঝবো কি হবে বিজেপি খারাপ না খারাপ হলে বিজেপিকে আবার তাড়াবো, কিন্তু আগে একে তাড়াই। এই মানসিকতা তৈরি হয়ে গেছে। এমনকি মুসলিমদের মধ্যে এই মানসিকতা তৈরি হয়ে গেছে, যারা একসময় বিজেপিকে ভয় করতেন তারাও ভাবছেন যে আগে একে হাঁটাও, এ সর্বনাশ করে দিচ্ছে, সর্বনাশ করে দিচ্ছে। তো আমার মনে হয় এইসব জায়গা থেকে শুভেন্দু অধিকারীর মধ্যে এরকম একটা আত্মবিশ্বাস নতুন করে এসছে যে ভোট কিন্তু বিধানসভা 26 পর্যন্ত যাবে না, এই 24-এ এর ভোগে, হয়তো সেই জায়গাতেই কথাটা বলছেন। দর্শক কি বলবেন? যদি আপনাদের কিছু মনে হয় এই নিয়ে অবশ্যই বলবেন, এবং কি বুঝছেন, ভোট কেমন হচ্ছে, কেমন হাওয়া দেখছেন অবশ্যই বলবেন। যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।